আজকের পছন্দের গল্প অন্ন পরমান্ন। রচনা অমর মিত্র। প্রকাশনা সোপান। শুকুর আলী বসেছিল হেলালের তেলে ভাজার দোকানে। কদিন ধরে বুড়োর শরীরটা ভালো যাচ্ছে না। জ্বর জ্বর ভাব, দিনমানের তাপ যেন শরীরের ভেতরে ঢুকে ঝনঝন করে ভেঙে পড়ছে। মুখ জিভ তেতো হয়ে আছে। হেলালের দোকানের সামনে বাঁশের চটার ধারাটাতে বসে শুকুর আলী তাকিয়েছিল পথের দিকে। বসেক মাস শেষ হয়ে গেল, বৃষ্টির নামগন্ধ নাই। ডোবা পুকুরের পানি শুকায়েছে, হাই হাই রোদে সব পুড়ে যাচ্ছে। আকাশে মেঘ না আসা পর্যন্ত এমন চলবে। খুব কষ্ট হবে দিনমানে। রাতটা ছোট, খুব ছোট মনে হবে। তারপর পানি নামলে সব ভালো। এমন যে কত দেখেছে শুকুর আলী এ জীবনে, তবু বসেক মাসটায় বড় উতলা হয়। যদি মেঘে পানি চিরতরে উধাও হয়ে গিয়ে থাকে। হেলাল বলল, শুকুর ভাই, তুমি খুলনা গেছো কোনোদিন? মাথা নাড়ল শুকুর আলী। তারপর জিজ্ঞেস করল, হঠাৎ খুলনের কথা? মনে হলো, বিড়বিড় করল হেলাল। হেলাল লোকটি এমনই, কত রকম কারবার যে করলো। চাল ব্যবসা, আলুর ব্যবসা, মাছের কারবার, শেষে এই তেলে ভাজার দোকানে এসে ঠেকেছে। হেলালের ধারাও বড় অদ্ভুত। আচমকা এমন এমন সব কথা জিজ্ঞেস করে, কুল কিনারা থাকে না ওর কথার, বড় বড় ঢেউ থাকে সেখানে। শুকুর আলীর মনে পড়ে যায় দৌলতিয়া ঘাটের পদ্মা নদীর কথা। খুলনা যায়নি সে, কিন্তু ঢাকায় গিয়েছিল একবার। কত বড় নদী! বুক কেঁপে গিয়েছিল শুকুর আলীর। একটা গাড়ি আসছে দুধ সাদা। ঘাট তুলে তাকায় শুকুর আলী। এমন গাড়ি তো আসে না এই গাঁ ধুলিহরে। সাতক্ষীরে সদরে গেলে চোখে পড়ে। আশাশুনের দিকে যাবে হয়তো। সাতক্ষীরে মুন্সিপাড়া ব্রহ্মরাজপুর ধুলিহর ছুঁয়ে পাকা রাস্তা চলে গিয়েছে ফিংড়ি বুধাহাটার দিকে। আজকাল কার হাতে কিভাবে টাকা এসে যাচ্ছে তা ধরা যায় না। সীমান্ত এলাকা, তার উপরে মস্ত সড়ক হয়ে ঢাকা খুলনা ঘরের দৌড়ে এসে গেছে। কে ঢাকা চলে যাচ্ছে, সেখানে থেকে চাটগা কিংবা আকাশে উড়ে আরব দেশ, জাপান, সিঙ্গাপুর দেদার টাকা নিয়ে ঘরে ফিরছে। জাপানি গাড়ি নামাচ্ছে পথে। হেলাল মুখ তুলল। খুলনে যাবার পথে গল্লামারি হবে হয়তো। অনেক লাশ মিলেছিল ওখানে। জানি। শুকুর আলীর জবাব শুনে হেলাল চুপ করে গেল, যেন সে তার জিজ্ঞাসার জবাব পেয়ে গেছে। তখন সাদা মাইক্রোবাসটা থামলো দোকানের সামনে। বাস থেকে এলো বছর 50-এর একজন। প্যান্ট শার্ট, চোখে মোটা ফ্রেমের চশমা, পায়ে চকচকে জুতো। তার সঙ্গে যে নামলো সেও একই রকম। চশমা খুলে রুমালে কাঁচ মুছে নিতে নিতে লোকটা এসে দাঁড়ালো শুকুর আলীর সামনে। এই গাঁ ধুলিহর? জি। মানে ধুরোল? জি, তাই তো। আপনি কি জানেন বিমলচন্দ্র দত্তর কথা? তার ছেলে সুবোধ দত্ত, এই গায়ে তাদের বাড়ি ছিল। জানেন আপনি? তেলের কড়ায় বেগুনি ভাসিয়ে দিতে দিতে হেলাল মাথা তুলল। আপনারা কেডা? আমি আমি বিমল দত্তর নাতি, সুবোধ দত্তর ছেলে, সুবোধ দত্তর ভাই সুশীল দত্তর ভাইপো, ডাক্তার সুশীল দত্ত। হেলাল চুপ করে তাকিয়ে থাকলো। খালি গা পাঁজরা প্রকট হয়ে ওঠা বুক ধকধক করছে হেলালের। বলল, তারা তো ইন্ডিয়ায়। আমি ইন্ডিয়া থেকে আসছি। বাবার বন্ধু ছিলেন এজাহার সানা, তাকে চেনেন? শুকুর আলী বলল, সানা মশাই তো বাঁচে নেই।
তাহলে ঠিক এসেছি। লোকটা দুদিকে দুহাত ছড়িয়ে দিল। এই তাহলে ধুরোল, ধুলিহর। ও হাসান ভাই, ঠিকই এনেছেন। বিমল দত্তর নাতি সুবোধ দত্ত ছেলের সঙ্গী মানুষটির মাথা ভর্তি টাক। রোদে তার চাঁদি তেতে যাচ্ছিল। কদম গাছের ছায়ায় সরে গিয়ে বলল, তাহলে রাজ্যপাট বুঝে নিন আবিরদা, এলেন তো শেষ পর্যন্ত। আবির দত্ত বসে পড়ল শুকুর আলীর পাশে। তার দুটি হাত ধরে ফেলে চোখ বুজে বিড়বিড় করতে লাগলো, কোনোদিন যে আসতে পারবো ভাবিনি, বিশ্বাস হচ্ছে না, এই হলো ধুলিহর। কি আশ্চর্য, আমার তো মনে হতো গ্রামটা উবে গেছে, এ পৃথিবীতে নেই আর। হেলাল বলল, এ কথার মানে কি বলতে চান? শুকুর আলী থামায় হেলালকে, বলল, ওসব তোমার বোঝার কথা নয় হেলাল। আপনি দত্ত মশায়ের নাতি, এজার সানা আমার শৌরের বড় ভাই। আপনারা তো সব বেসে বুসে চলে গেলেন। আমার বাবা সুবোধ দত্ত। জানি জানি, সৌর মশাইও বলতেন দত্তদের কথা। আপনার বাড়ি? জি, বুধাহাটা। আমার সৌর মশাইয়ের এক মেয়ে, এখানে সংসার পাতা হয়েছে। তা সে কত কাল আগে। আপনার বাবারে আমি দেখছি কাকা সুশীল দত্তরেও। তাঁরা কি আসেন? আবির মাথা নাড়ে। কাকা নেই, বাবা আছেন। 87 হলো। ইস, আমার বিশ্বাস হচ্ছে না আমাদের আপনি চেনেন। কি করে চেনেন? হেলাল মাথা তুলল। আপনারা কি চান? ভিটে দেখতে এসেছেন বোধ হয়, বলল শুকুর আলী। হ্যাঁ হ্যাঁ, আবির দত্ত বলল, বাবা ঠাকুরদা তার বাবা আমাদের পিতৃপুরুষের ভিটে এখানে দেখতে এসেছি, ছবি তুলে নিয়ে যাব। ও হাসান ভাই, সত্যি এসে গেলাম। সঙ্গের মানুষটি হাসে। না আসার কি আছে, গ্রাম তো উড়ে যাবে না, চলুন আপনাদের বাড়ি যাই। আমি তো চিনি না, আবির বলল। আমি চিনি। শুকুর আলী উঠে দাঁড়ায়। হেলাল তাকিয়ে আছে। শুকুর আলী ছাতা ফুটোলো রোদে নেমে। হেলাল দোকানের বাইরে এসে দাঁড়ালো। কড়ার তেল গরম হয়ে আছে। হেলাল আচমকা জিজ্ঞেস করল, ইন্ডিয়ার কোথায় থাকা হয়? কলকাতা। সে কি খুলনের মতো? হাসলো আবির। আপনি খুলনায় গেছেন? না, মাথা নাড়ল হেলাল। তবে? কলকাতা গেছি, বলল হেলাল। গেছেন? আশ্চর্য, খুলনে কি কলকাতার মতো? আবির হাসল, মাথা নাড়ল। বুড়ো শুকুর আলীর হাত ধরল। চলুন চাচা, আমাদের বাড়িটা দেখিয়ে দেবেন। আমার ঠাকুরদা কাকারা সব পটাপট মরে গেলেন ওপারে, বাবা একা। বলতে বলতে আবিরের চোখে জল চলে এলো। চোখ মুছল সে। রুমাল পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, 5 বছর বয়সের কথাও মনে আছে আমার। আমি দেখলে চিনতে পারবো। পথের পাশে মস্ত পুকুর, পুকুর পেরিয়ে বাঁ দিকে মস্ত উঠোন, উঁচু পোতার মেটে বাড়ি, বাড়ির পেছনে আর একটা পুকুর, বাঁ দিকে আরো গেলে মস্ত দিঘি, উত্তর পুকুর। মনে পড়েছিল আবিরের। যা মনে পড়েছিল তা ভুলে যাচ্ছিল শুকুর আলীকে। শুকুর আলীর অনেক বয়স। শুকুর আলী চিনত সুবোধ, সুশীল 2 ভাইকে। আর চোখে বুড়ো দেখছিল আবিরকে। কথা বলার ভঙ্গিটা অবিকল সেই সুশীল ডাক্তারের। এলএমএফ ছিল বটে, কিন্তু হাত যশ ছিল খুব। সুশীলকেই মনে পড়ে যাচ্ছে। যে বয়সে সুশীল এখান থেকে ইন্ডিয়া চলে যায়, সেই বয়স এইটাই। বছর 50-এর কাছাকাছি ছিল সুশীল ডাক্তার সেই সময়। ভারত পাকিস্তান যুদ্ধ হলো 65 সালে। তখন চোরা উত্তেজনা ছিল এখানে, সাতক্ষীরে ধুলিহরে। শুকুর আলী জিজ্ঞাসা করল, কাকা কবে গেলেন? আগে 10 বছর তো হবেই। বাঁ দিকে চলো। শুকুর আলী হাত ধরে টানলো আবিরকে। পাকা রাস্তা থেকে ইট বাঁধানো রাস্তায় পড়ল তারা। কয়েক পা হেঁটেই শুকুর আলী জিজ্ঞেস করল, চিনতে পারো?
অন্ধের মতো তার দিকে তাকায় আবির। না তো। ওই তো সেই পুকুর, পচা পুকুর, ওর পাড়ে পোড়ামুখী আম গাছ ছিল। পোড়ামুখী আম? আবির দুহাতে জড়িয়ে ধরল শুকুর আলীকে। ঠিক বলেছেন, বাবা বলেছিলেন ওই গাছের কথা। কই? নাই, দিলবার হোসেন কেটে ফেলেছিল। তিনি কে? দত্ত বাড়ি যিনি কেনলেন। বাড়িটা আর কত দূর? শুকুর আলী বলল, তুমি কেমন চিনতে? এই যে পুকুর, সেই পুকুর, ওই তো ভিটা। উঠোনটায় সুপুরি বাগান করেছিল দিলবার, বেঁচে নেই। আবির মেলাতে পারছিল না, ছোটবেলার স্মৃতির সঙ্গে কিছুই মিলছিল না। সেই বড় পুকুর, সে তো এইটুকুন ডোবা, জল নেই প্রায়, উঠোনই বা কই। কিন্তু পুকুরের ওপারের বাড়িটা রয়েছে, রামকৃষ্ণ ধরের বাড়ি, তারা কেউ নেই। আবির দৌড়ে গেল সুপুরি বাগানে, বাগান থেকে ডোবার পাড় থেকে মেটে বাড়িটার পাশ দিয়ে ভেতরে। আবির ছুটে গেল, ছুটে বেরিয়ে এলো। শুকুর আলী তাকিয়েছিল, তার পাশে খুলনার শহীদুল হাসান। আবির থমথমে গলায় বলছিল, পুকুরগুলো, রাস্তা সব যে ছোট হয়ে গেছে, মিলছে আবার মিলছে না। এমন হলো কেন শহীদুল ভাই? জবাব দিল শুকুর আলী, ছোটবেলায় সব কিছু বড় লাগে, সব। আবির দৌড়ে গেল পুকুরের দিকে। তা দেখে শুকুর আলী বিড়বিড় করল, কি আশ্চর্য, ঠিক যেন সুশীল ডাক্তার। লোকটা এত বছর বাদে ফিরে এলো। আবির বড় বড় পায়ে হাঁটছিল। দিলবার হোসেন এসেছিল ওপার থেকে। মানুষটা এখন শুয়ে আছে খিড়কির পুকুরের ওপারে, কলা বাগানে। দিলবারের ছেলে সিদ্দিকের বউ বেরিয়ে এসেছে দরজা খুলে। উঁচু পোতা থেকে নেমে এলো উঠোনে, এক মাথা ঘোমটা। সে অবাক হয়ে দেখছে মধ্যবয়সী একটা লোক চোখ মুছছে রুমালে। লোকটা উঠোন থেকে মাটি তুলে রুমালে বেঁধে নিচ্ছে। দেখে সিদ্দিকের বউ নাজমার চোখে জল। শুকুর আলীর সামনে এসে বলল, চাচা, ভাত রাঁধি, ভাত খেয়ে জাতি বলেন, ওনাদের তো ভিটে বটে। আবির শুনতে পেয়ে মাথা নাড়তে লাগলো। না না কাকি, তা হয় না, ফিরতে হবে। বলেই চমকে গেল আবির। ঠিক যেন ছোট কাকি, মুখখানি আধার হয়ে গেছে, ফিরে যাচ্ছে সে ভিটের দিকে। আবির দেখল ভিটে বাড়ির হাতনে বড় অন্ধকার, সেখান থেকে কলরব ভেসে আসছে। মা, কাকি, কাকা, ঠাকুমা, ঠাকুরদার গলা শোনা যাচ্ছে। কে এলো রে, কে এলো? ঘুরে তাকায় আবির। পুকুর পাড়, উঠোনের তরুণ সুপুরি গাছগুলো গলা তুলেছে। কে এসেছে, কে? শুকুর আলী বোধহয় বলল, সুশীল ডাক্তারের ভাইপো, সুবোধ দত্তর ছেলে। হ্যাঁ হ্যাঁ, ওদের কথা বলতো পুকুর পাড়ের বুড়ো নারকেল গাছটা। বলতো গেছে, কিন্তু ফিরে আসবেই একদিন। শুকুর আলী যেন জিজ্ঞেস করে, সেই গাছটা কই? 2 বছর আগে ঝড়ে পড়ে গেল। সে আমলের ওই গাছটাই তো ছিল, চোখের পানি ঝরাতো সবসময়। আহা, শুকুর আলীর চোখে জল এসে গেল। সুশীল ডাক্তার তাকে বাঁচিয়েছিল নিউমোনিয়া থেকে। লোকটা আর এ পৃথিবীতে নেই। নেই বলেই হয়তো আসতে পারবে জন্মভিটে। শুকুর আলী নিজেও অন্ধের মতো চেয়ে থাকলো গাছগাছালি ভরা ছায়াচ্ছন্ন ভিটে বাড়িটার দিকে। সিদ্দিকের বউ নাজমা কোচর ভর্তি আম এনেছে। চাচা, এগুলো দেন, এই মাটির আম তো নিশ্চয় কলকাতায় নিয়ে যান। কাকি, কি করে নি? ফিরতে এখনো 10 দিন থাকবে। থাকবে, নিয়ে যাও। আবির শুনল অবিকল অনিমা রানী, তার কাকা সুশীল দত্তের বউ। কাকা কোথায়? তিনি গেছেন আশা শুনি। কাকার সঙ্গে দেখা হলো না। ওপারে চোখ বুজে অনিমা, সুশীল এপারে ধুলিঘরে ফিরে এসেছে। তারপর, তোমার ছেলে মেয়ে কটি? অনিমা যেন জিজ্ঞেস করল। আবির জবাব দিল, বড় ঠাকুরের শরীর ভালো,
ভালো, ভাই যাওয়ার পর সব ভুলে যান। তেনারে প্রণাম দিও ছোট খোকা। আবির মাথা কাত করল। দেব। গাছগুলো সুপুরি, আম, জামরুল, জাম কলরব করে ওঠে। আমাদের প্রণামও দিও। তার কথা কত শুনেছি, বুড়ো গাছটা বলতো। ঝড়ে পড়ে যেতে যেতেও বলেছিল। আবির হাঁটছে। হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছে গাছেরা চোখ মুছছে। আবিরের পিছনে কত মানুষ হাঁটছে। গায়ে খবর হয়ে গেছে দত্তবাড়ির লোক এসেছে ইন্ডিয়া থেকে। গাছেরা হাঁটছিল আবিরের সঙ্গে। কে যেন মাথায় ছাতা মেলে ধরেছে। সিদ্দিকের বউ নাজমার কাছ থেকে আমগুলো নিয়েছে আবিরের বন্ধু শাহিদুল হাসান। তার সঙ্গে বুড়ো শুকুর আলী, সুবোধ, সুশীল দুই ভাইয়ের কথা বলছিল। বলছিল গাঁয়ের প্রথম বিয়ে পা সুবোধ দত্তর কথা। সুবোধের সঙ্গে এজাহার সানার খুব ভাব ছিল। গলায় গলায় এক থালায়। তবু দেশটা দুই খণ্ড হয়ে গেল। দুই খণ্ড হইতে কত রক্ত বয়ে গেল। দুই পারে দুই বন্ধু রয়ে গেল। সানামশাই যদি বেঁচে থাকতেন কি আনন্দই না পেতেন সুবোধ দত্তর ছেলেকে দেখে। আবিরের ভিতরে তার বাপ, ঠাকুরদা, কাকা সবার ছায়া দেখতে পাচ্ছে বুড়ো শুকুর আলী। হাত নাড়লে হাঁটলে সুশীল ডাক্তার, কথা বললে সুবোধ দত্ত, হাসলে বিমল দত্ত। আল্লাহর রহমত, না হলে এমন হয় কখনো? সুবোধ সুশীলের ছায়া নিয়ে ফিরে আসে আবির তার জন্মভিটে। আবির ঘুরে তাকায়। সুপুরি গাছ ধরে দাঁড়িয়ে আছে সিদ্দিকের বউ নাজমা। কে সিদ্দিক জানে না সে। দিলবার হোসেনের ছেলে। দিলবার হোসেনের নামই শোনেনি সে। তা হোক, ওই যে বউটা দাঁড়িয়ে আছে সে যেন সিদ্দিকের বউ নয়, সুশীল ডাক্তারের বউ অনিমা রানী, ছোট কাকি। আশ্চর্য, এমন হয় কখনো? রক্তের কোনো সম্বন্ধ নেই, তবু মনে হচ্ছে ছোট কাকি। কবে চলে গেছে ছোট কাকি? বউটি আঁচলে চোখ মুছছে। কেন? তাহলে কি ওর মনে পড়ে যাচ্ছে সব? কত আর বয়স হবে ওর? বছর 35। তারা শেষবারের মতো এ গ্রাম ছেড়েছে 65-তে, ঠিক 35 বছর আগে। চিনতে পেরেছ ছোট কাকি? আবির হাঁটছে ঝাপসা চোখ নিয়ে। ভগবানের অসীম করুণা, না হলে এমন হয়। ছোট কাকিকে দেখতে পাওয়া গেল ধুলিঘরে। কতদিন বেঁচে নেই, আসলে ধুলিঘরে ভিটে আগলে বসে আছে কে জানতো। হাত তুলেছে সিদ্দিকের বউ, ডাকছে, দাঁড়াও। দাঁড়ালো আবির। বউটি ভিটের পিছনে চলে গেল দ্রুত পায়ে। বেরিয়েও এলো। বুকের কাছে ধরা লম্বা লম্বা সবুজ পাতা। হেঁটে এলো বড় বড় পায়ে। মাথার ঘোমটা পড়ে গেছে। আবিরের এক হাত দূরে দাঁড়িয়ে বলল, ভাত খেয়ে গেলে না, ভাত গন্ধি পাতা নিয়ে যাও। আবির অন্ধের মতো চেয়ে আছে। কি বলো ছোট কাকি? ভাত গন্ধি পাতা ভিটেতে খুব হয়। মোর শৌর মশাই বলতো এ ভিটেতে অন্নের অভাব হবে না কোনো দিন, আপনা আপনি হয়। তোমার ঠাউদ্দা আমার ঠাউদ্দার আমলের গাছ সব পুকুর পাড়ে ভিটের পিছনে হয়ে আসে। লাও, নিয়ে যাও। আবির গন্ধ পেল পরমান্নের। আশ্চর্য, সবুজ পাতা থেকে ভেসে আসছে ভাতের গন্ধ। ঘোর এলো আবিরের দু চোখে। সমস্ত গা কাঁপতে লাগলো। সুগন্ধি চালের ভাত যেন ফুটছে চারদিকে। সিদ্দিকের বউ বলছে, অন্নের অভাব হয়নি এ ভিটেতে পা দেবার পর। মোর শৌরের আশীর্বাদ, আপনার বাপ ঠাকুরদার আশীর্বাদ। আবার চোখে আঁচল চাপা দিল ছোট কাকি। আবির বুকের কাছে ভাতগন্ধি সবুজ পাতা নিয়ে হাঁটতে লাগলো। পরমান্ন সুবাস ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। হেলাল বেগুনি ছাড়তে ছাড়তে ডাক দিল, এদিকে আসেন। আবির এগিয়ে গেল, বলল, যাই তাহলে। ভাত গন্ধি নিয়ে যাচ্ছ? হেলাল জিজ্ঞেস করলো। তারপর জবাবের অপেক্ষা না করেই আবার জিজ্ঞেস করলো, খুলনে কি কলকাতার মতো? হাসলো আবির, গিয়ে দেখুন। হেলাল তেলের কড়াই বেগুনি ভাসাতে ভাসাতে জিজ্ঞেস করলো, মসলন্দপুর কত দূর? কেন?
চমকে উঠল আবির। সে তো আমাদের ইন্ডিয়ায়। আমার দাদা দাদিরা আসেন সেখানে। কি বলছেন চাচা? আবির ঝুঁকে পড়ল ভাতগন্ধি পাতা নিয়ে। বোঝা যাচ্ছে না? আমার নাম হেলাল, বাপ নসিম, দাদা সালাউদ্দিন, বড়দাদা এনসান। বাপে খুব বলতো ওপারের কথা, মসলন্দপুরটা আছে তো। ওপারে ঘর ছিল? জি। হেলালের চোখের জল ফুটন্ত তেলের ভিতর পড়ল। তেল ফুটে উঠল, চরচর শব্দ হতে লাগলো। তার ভিতর থেকে কথা উঠে আসতে লাগলো। হেলাল বলছিল, দাদা দাদি নানি, আমার ছোট একটা ভাই, সবাই শুয়ে আছে ওপারে জামরুল গাছের তলে। বাপ বলতো সেই কথা। আপনি না কলকাতায় গেছিলেন? আবির জিজ্ঞেস করে। না, বাপের কাছে শুনতাম। খুলনা? যায়নি। বাপ জিজ্ঞেস করতো ওই কথা, খুলনে কি কলকাতার মতন? আবির হাত বাড়ায়। তাহলে যাই? খবরটা পাবো তো? কোন খবর? শোনা গেল না। তেলের কড়ায় আবার ঝরে পড়ল হেলালের চোখের জল। তেল ছিটকে আসছে বুড়োর উতলা গায়ে। লোকটা স্থির চোখে তাকিয়ে আছে আবিরের দিকে, অন্ধের মতো। এক অন্ধ আর এক অন্ধকে দেখছে। এক অন্ধ আর এক অন্ধের দিকে চেয়ে আছে। দুজনেই ভাতগন্ধি পাতার সুবাস টের পাচ্ছে। পরমান্নের গন্ধ ছড়িয়ে পড়ছে মানুষ থেকে মানুষে, ওপার থেকে এপারে। পাঠ ভালো লাগলে একটি লাইকের মাধ্যমে তা জানিয়ে যান। আর এই রকম গল্প আরও শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।